নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। প্রায় 33-34 বছর হয়ে গেল সাংবাদিকতা করছি। ডিবেট শো নয় নয় করেও অনেকগুলো বছর নানা বিষয় নিয়ে ডিবেট শো করতে হয়। কিছু বিষয় পছন্দের হয়, কিছু বিষয় পছন্দের হয় না, কিন্তু করতে হয় পেশার তাগিদে। কিন্তু সাংবাদিক হিসেবেই বলুন বা এক কন্যার পিতা হিসেবেই বলুন, দুর্ভাগ্যের বিষয় আজ আমাকে সেটা নিয়েই আলোচনা করতে হচ্ছে, আমাদের সবাইকেই করতে হচ্ছে। ঘটনাটা ঘটেছে এমন একটা কলেজে যেখানে আইন পড়ানো হয়। মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন আইনজীবীরা। সেই আইনজীবী তৈরি হয় যে কলেজে, যে প্রতিষ্ঠানে, সেখানেই সদর্পে আইন ভেঙেছেন এক কীর্তিমান। এখন বলতেই পারেন যে অভিযোগ তো গণধর্ষণের, তাহলে একজনের কথা বলছি কেন? কারণ যে ব্যক্তির দুঃসাহস এতটাই যে কলেজের গার্ডরুমে এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, তার নাম আপনারা জানেন নিশ্চয়ই এতদিন, মনোজিৎ মিশ্র, পেশায় আইনজীবী। এখন কলেজের প্রাক্তনী, নানা রকম অভিযোগ উঠেছে, নানা রকম কমপ্লেন এর আগে ছিল, দাগী অপরাধী। এখন প্রশ্ন একটাই যে শিক্ষার কেন্দ্রে এমন কাজ করার সাহস আসে কোথা থেকে? কলেজ কর্তৃপক্ষই বা এতদিন কোথায় ছিলেন? ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কলেজের কোন ঘরে কি চলছে, কে বাড়ি যাচ্ছে, কে বাড়ি যাচ্ছে না, তাতে নজর রাখার কথা তো কর্তৃপক্ষের। তারা কি ঘুমিয়েছিলেন? উদ্বেগের আরও একটা দিক রয়েছে, যার সঙ্গে আমাদের রোজকার ওঠা বসা, খাওয়া দাওয়া, আড্ডা মারা, সেই সহপাঠীকে যদি বিশ্বাস না করা যায়, যদিও সহপাঠীর না হলেও সিনিয়র কিছুদিনের, তাহলে মেয়েরা আর কোথায় নিরাপদ? আইন, আন্দোলন, কোনো কিছুতেই কি এর সমাধান খোঁজা সম্ভব? এ নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের আজকের মোশন, স্পর্ধার কুকীর্তি, কোন পথে মুক্তি। যারা আজকে আছেন প্রথমে আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন অধ্যাপক শিবাজি প্রতিম বসু। শিবাজিদা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী, এবং পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট বিশ্লেষক। পাশে রয়েছেন কৌস্তব, সিপিআইএমের পক্ষে, এবং পাশে রয়েছেন দেবজিৎ, বিজেপির পক্ষে। আমি শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা, শিক্ষা প্রতিষ্ঠানে যেটা হলো, এ থেকে মুক্তির উপায়টা ঠিক কি? মুক্তির উপায় হচ্ছে এই, অনেকগুলি মুক্তির উপায় থাকতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ইউনিয়ন কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি, সেটা একটা অদ্ভুত ব্যাপার। এখন একটা কথা উঠেছে ঠিকই যে রেগুলার হচ্ছে না, কি বলে, ছাত্রদের নির্বাচন, যার ফলে প্রাক্তন ছাত্ররা এখনো তাদের আধিপত্য, তাদের দাদাগিরি ইত্যাদি কোট অ্যান্ড কোট চালাচ্ছেন। কিন্তু আমি একটা কথা বলেছি, যখন ইউনিয়ন ইলেকশন হতো রেগুলার, তখনও আমি দেখেছি যে এই দাদাদের প্রভাব, বিশেষ করে কলকাতার কিছু বিশিষ্ট প্রতিষ্ঠান বাদ দিয়ে, প্রেসিডেন্সি বা কিছু যাদবপুর বা এরকম সেন্ট জেভিয়ার্স বাদ দিয়ে, সর্বত্রই দেখেছি। আমি চার দশক ধরে শিক্ষকতার জীবনের উপান্তে এসে পৌঁছেছি। আমি প্রশাসক করছিলাম শিক্ষার। তো সেখানে আমি দেখেছি যেটা, যে অদ্ভুত কতগুলি জায়গা ছিল যার জন্য থাকে বলে মনে হয়। এটা 4 দশক আগে ছিল, 4 দশক আগেও অনেকটা ছিল। কোথায় ছিল? আমি গিয়ে দেখেছি কলকাতার বাইরের একটি কলেজে যখন প্রথম পড়াতে গেলাম, তার যে জিএস, যে ছেলেটি আলাপ করলো, সে আমার থেকেও বড়। এটা কলকাতায় কখনো আমি ভাবিনি, দেখিনি। এখন যেটা, তার সঙ্গে সঙ্গে যেটা বুঝলাম, যে কেন আমি ছাত্রদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। বিভিন্ন সময় কলেজে এবং পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে আমাকেই ছাত্রদের অনেক সমস্যার সমাধান করার জন্য এখানে ওখানে পাঠিয়েছে, মানে তাদের সঙ্গে কথাবার্তা বলার। যে র্যাকেটটা কোথায়, কেন আসছে, কি মধুটা, এটা তো অত্যন্ত ঘৃণ্য। তোমার মতো আমারও একমাত্র কন্যা,
এবং সুতরাং আমাদের প্রত্যেকেই কন্যার পিতা হিসেবে তো একরকম, আমরা তো আমাদের আর ঘৃণায়, আমাদের আর কোনো রকম এই বর্বরতা দেখে কোনো কি ভাষা আমাদের উঠে গেছে। কিন্তু যেটার জন্য হচ্ছে ফ্রম অ্যাডমিশন, হস্টেলের অ্যাডমিশন, কলেজের অ্যাডমিশন, তার থেকে আরম্ভ করে কোট অ্যান্ড কোট সোশ্যাল কালচারাল প্রোগ্রামের নামে যে বিরাট এগুলো চলে, স্পোর্টস, তার টাকা পয়সাগুলো, আমি যখন 4 দশক আগের কথা বলেছি, আমি কিন্তু কোনো হোয়াট অ্যাবাউটরিতে যাব না, আমি বলছি সর্বত্রই এই জায়গাটা চলছে। এমনকি তখন তো ইলেকশন হয়েছে, তাও কেন চলেছে, চলতে চলতে যে জায়গাটা গেছে, বাড়তে বাড়তে একটা জিনিস বেড়ে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আরেকটা বড় জায়গা যে কেন শিক্ষক, তুমি যে প্রশ্নগুলো করলে খুব ভালো প্রশ্ন, যে কেন ওই কলেজেরই একজন সেই অর্থে ইউনিয়ন করে চলা একটি ছেলে, যার দাপট আছে এটা ওটা, তাকে কলেজেই চাকরি দেওয়া হলো কেন? শাসক দল যেই থাকুক সেই অনুযায়ী তাদের ছাত্রদের অ্যালিজিয়েন্স পাল্টানো, এইটা কিন্তু আর একটা বড় জায়গা, তাদের কোথাও একটা বাড়তি অক্সিজেন দিচ্ছে। এটা সর্বত্র সত্যি, আগের যুগে এবং এই যুগে সর্বত্রই আমি প্রায় অল্প বিস্তর দেখেছি। উদাহরণ দিতে বললে অনেক উদাহরণ দেওয়া যায়। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, তুমিও বেশ কিছুদিন আগে পড়াশোনা করেছো যদিও, কিন্তু এই যে কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে নির্বাচন না হওয়া, যেটা শিবাজিদা বলতে চাইছিলেন, যে এই মনোজিতের মতো ছাত্ররা কি জাঁকিয়ে বসছে এদের কারণেই? বিশ্বদা, সবার আগে আমি যেটা বলবো, আমার যা কিছু ভালো তা আমি এসএফআইআর থেকে শিখেছি। তুমি জানো যে আমি আশুতোষ কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, ভোটে জিতেই জেনারেল সেক্রেটারি হয়েছিলাম, ভোট হতো তখন। তো জেনারেল সেক্রেটারি থেকে রাজ্য সেক্রেটারি অব দি প্রেসিডেন্টও ছিলাম। কথাটা কিন্তু আমি প্রথমে কথাটা বলতে চাই যে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। সরকার পরিবর্তনের পর বিশ্বদা, কাটোয়ার ট্রেনে একটা ঘটনা ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রী, সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, বললেন ওর স্বামী সিপিএমের লোকাল কমিটি মেম্বার। হাঁসখালির ঘটনার সময় বললো লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেগনেন্ট ছিল, মানে কি? পার্কস্ট্রিটের ঘটনার পর পোশাক নিয়ে আলোচনা হলো, বললো খদ্দের ধরতে গিয়েছিল, মানে কি? আমি তো সুজেটকে স্যালুট করি একটাই কারণে, এখন তো ভিকটিম ব্লেমিং হয়, ভিকটিম শেমিং হয়, খুব আনফর্চুনেট। এটা একটা মেয়ে কোন জায়গায় গিয়ে যাওয়ার পর কমপ্লেন করতে পারে, বহু তো করতে পারেনি, যা ঘটনার সামনে আসছে এখন। তো সুজেট বলেছিল আমি কেন মুখ লুকাবো, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি? সুজেট বেঁচে নেই আজকে। তো আজকে যে জায়গায় আমরা এসেছি, পশ্চিমবাংলার সমস্ত খারাপ মানুষের মাথায় তৃণমূল কংগ্রেসের ছাতা বা তৃণমূল কংগ্রেসের আমব্রেলা। আমি বলবো মডেলটা বুঝো তো, এক সেকেন্ড। আমি রাজ্যের ওই মনোজিৎ মিশ্র ফেসবুকে পোস্ট করেছে, দেখবেন অভিষেক ব্যানার্জি সে চিঠি দিয়েছে স্টুডেন্টস ইউনিয়নকে, স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূল কংগ্রেস, তাকে যে আমন্ত্রণ জানিয়েছিল সে আসেনি। কোন সালে? 24 সালে। আর স্টুডেন্টস ইউনিয়ন তো নাই। গতকাল কোর্টে, আজকে শো হচ্ছে শুক্রবার, গতকাল কোর্টে বামপন্থী আইনজীবীরা তারা হাইকোর্টে দাখিল করেছে যে কোনো স্টুডেন্টস ইউনিয়ন নেই, স্টুডেন্টস ইউনিয়ন রুম নির্বাচন করতে হবে। কোর্ট রায় দিয়েছে গতকাল যে স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে। এই স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো থেকে এরা নির্বাচিতই তো নয়, এরা কারা? অরূপ, কৌস্তব যখন বললো, কৌস্তব হ্যাঁ ছাত্র রাজনীতি করতো। কৌস্তব যখন ছাত্র থেকে যুব হচ্ছে, সেই সময় এসএফআই এর বাঁকুড়া জেলার জিএস ছিল অর্ক পোদ্দার, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বাঁকুড়া জেলারই এসএফআই এর এজিএস দেবযানী নন্দিতাকে খুন এবং ধর্ষণের। এবং সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ দে তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে বলেছিলেন দোষীকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। 2007 থেকে 2025 সিপিএম এখনও অর্ককে আড়াল করে। আমরা বলছি যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, নক্কারজনক, এই ঘটনার কোনো রকমভাবে স্পেয়ার করা হবে না। মুশকিল হচ্ছে এই হোয়াট অ্যাবাউটারি করার কথা বলছেন, এটা বললে হয়তো হোয়াট অ্যাবাউটারি মনে হতে পারে, কিন্তু যে কোনো ঘটনা ঘটলেই একটা জিনিস দেখুন, এটা ঘটনা আজকে ছাত্র রাজনীতির কথা বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে নির্বাচন হচ্ছে না। আচ্ছা বলুন তো, নির্বাচন হলেই কি সেখানে সমস্ত কিছু সঠিকভাবে চলে? 1 বছর আগের ঘটনা বিশ্বদা, যেখানে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, নির্বাচিত ছাত্র সংসদ রয়েছে, তাহলে তারপরেও কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি নাবালক, সেই অর্থে দেখতে গেলে যার নাম বলতে পারছি না ওপেনলি, স্বপ্নের অপমৃত্যু এরকম নৃশংস র্যাগিংয়ের মধ্যে দিয়ে কেন হতে হয়? নির্বাচন হওয়া মানেই যে সমস্ত কিছু বৈধতা পেয়ে যায় তা নয়। আসলে এই সামাজিক ব্যাধি, এইটাকে যদি দূর করতে হয় তার জন্য দরকার এমন কঠোরতম আইন যাতে এই অপরাধীরা ভয় পাবে। আমাদের দুর্ভাগ্য যে বিধানসভায় বিল পেশ হয়ে গিয়েছে, ধনী ভোট নয়, ভোটাভুটিতে পাশ হয়েছে, রাজ্যপালের কাছে গেছে, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে গিয়েছে, এখনো পর্যন্ত অপরাজিতা বিলটা আইনে পরিণত হয়নি। আজকে দেখুন, একটা আইন নিশ্চয়ই সব ধর্ষণ আটকাতে পারে না, কিন্তু যদি একটা কঠোরতম আইন থাকে না, তাহলে ধর্ষকদের মেরুদণ্ড দুবার হলেও ভয় পাবে এই ধরনের ঘৃণ্য কাজ করবার আগে। ঠিক। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, তুমি বিজেপি যেমন নেতা, তেমনি একাধারে তুমি আইনজীবীও। আইনের কলেজ
এখানে আইন শেখানো হয়, আইন পড়ানো হয়, কিভাবে মানুষকে বিচার পাইয়ে দেওয়া হবে তার শিক্ষা দেওয়া হয়। সেখানেই এই ধরনের কুকর্ম, এবং গোটা কর্মের যিনি নায়ক তিনি নিজে একজন আইনজীবী। তো এ কাদের তৈরি করছি আমরা, কোন প্রজন্ম? বিশ্বদা, পরিস্থিতিটা যা আছে এটা একদিনে তো তৈরি হয়নি। যে কথা আমার আগের বক্তারা বলছিলেন যে যখন 11 সালে প্রথম এই তৃণমূল সরকার ক্ষমতায় এলো, তারপর থেকে প্রত্যেকটি মহিলা ঘটিত অপরাধ বা মহিলাদের নিয়ে যে অপরাধ সংগঠিত হয়েছিল, সেখানে আমরা কি দেখেছি? প্রশাসন এবং তার সর্বোচ্চ যিনি অথরিটি মাননীয় মুখ্যমন্ত্রী, একাধারে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বটেন, তার নির্দেশে তো বলতে পারবো না, কিন্তু তার একটা সীমাহীন অবহেলা আমরা দেখেছি। ওরম তো কতই হয়, এরকম একটা ব্যাপার। শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম দু একটা ধর্ষণ হতে পারে সমাজে। আমি তো এক জায়গায় তো একটা ক্লিপ দেখছিলাম কিছুদিন আগে, প্রেম করা ভালো, আমি তো অনেককেই বলি প্রেম করতে, এটসেট্রা এটসেট্রা। তো আমার কথা হচ্ছে ব্যাপারটা তো ছেলে খেলার নয়। একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ব্যক্তিগত কেউ কারোর সঙ্গে প্রেম করলেন, ভালোবাসা করলেন, পালিয়ে গেলেন, বিয়ে করলেন কি বিয়ে করলেন না, কেউ কাউকে প্রপোজ করলেন, বা অপরাধও সংগঠিত হতে পারে, প্রপোজ করাতে সেটাকে অ্যাকসেপ্ট না করাতে তাকে জোর করে কোনো কিছু করছেন, এটা অপরাধীরা করছেন। কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় সেই অপরাধীকে সেই মুহূর্তে গিয়ে বন্ধ করা। কিন্তু এই মুখ্যমন্ত্রীর এই নীরবতা, একটা নির্মম নির্লজ্জ উদ্দেশ্যমূলক উদাসীনতা, এইটা প্রতিটি অপরাধীকে উৎসাহিত করছে। কিন্তু দেবজিৎ, প্রশ্নটা এটাও আসছে যে এই ধরনের কেসে যেই এফআইআর হলো অপরাধী সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে গেল, এটাও তো তারা দাবি করছেন। একদম, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তারপরে কারা কারা মানে যিনি ধর্ষিতা হলেন, কোট আনকোট এখন অ্যালেজলি যিনি ধর্ষিতা হলেন আইনের ভাষায় বলতে গেলে, তিনি কাদের লোক বা কোন রাজনৈতিক দলের তিনি সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন আমি বলছি, রাজনৈতিক পরিচয় আমি পরিচয়ের মধ্যে আসছি না। যিনি ধর্ষণ করলেন, ধর্ষণকারী, তিনি কোন রাজনৈতিক পরিচয় আছেন? ধর্ষিতার উকিলবাবু এবং ধর্ষকের উকিলবাবু দুজনের কোন রাজনৈতিক পরিচয়? পুরোটা দেখলেই বোঝা যাবে যে প্রশাসন, তার সঙ্গে যারা এই ধরনের ন্যক্কারজনক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং পুরো সিস্টেমটাই একটা কোলাপস কন্ডিশনে গেছে। আমি আরেকটু বলে নি বিশ্বদা, অনারেবল জাস্টিস সৌমেন সেনের ঘরে একটা অসাধারণ মামলা হয়েছে। সেই মামলাতে একটা রায় বেরিয়েছে, মানে রায়তে দেখা গেছে রিফ্লেকশন, রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে ইউনিয়ন রুমগুলো খোলা আছে কিনা বা কেন খোলা হচ্ছে, কারা ইউনিয়ন চালাচ্ছে, এই ধরনের প্রশ্নের উত্তরে মহামান্য হাইকোর্টের তাতে উত্তর দিচ্ছেন, অদ্ভুত একটা উত্তর, অধিকাংশ ইউনিভার্সিটিতে তো ভিসি নেই, সেই জন্য এখন নির্বাচন করা যাবে না। সেই জন্য আদালত বলছেন যে এক্ষুনি ইউনিয়ন রুমে তালা দিয়ে দিন। যেখানে ইউনিয়নই নেই সেখানে ইউনিয়ন কারা চালাচ্ছেন, সেই ইউনিয়নে কাকে মাঝরাতে ফোন করে ডাকছেন, সে ছাত্র হোক বা ছাত্রী হোক, সেই ইউনিয়নে কি চলছে ইউনিয়ন রুমে, তার উপরে কি দেখা সাক্ষাৎ চলছে। ফলত কি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এবং যে প্রশাসনিক ব্যবস্থা দুটোই একটা চরম উদাসীনভাবে চলছে। সুমন, এই এরা যেটা বলছেন, দেবজিৎ যেটা বললেন, ইউনিয়ন নির্বাচন করলেই কি এই ধরনের সমস্যার থেকে বেরোনো সম্ভব? নৈতিক অবক্ষয় কি একটা বড় কারণ নয়? আমি একদমই সেটা মনে করি, এটা ইউনিয়ন নির্বাচনের সাথে যুক্ত নয়। তুই প্রথম যে প্রশ্নটা করেছিলি যে কিসে এটার নিবৃত্তি, একজন সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর লিখেছেন, অনেকটা লেখাটা ভাইরালের মতো। প্রথম যখন আপনার ছেলেটি কিন্ডারগার্টেনে পাশের মেয়েটির কেড়ে টিফিন খাচ্ছে, সেদিন আপনি তাকে আপত্তি করেননি। তারপর আপনার ছেলেটি যখন নাবালক অবস্থায় বাইক চালিয়ে হাউজিংয়ে বৃদ্ধকে ধাক্কা দিচ্ছে, আপনি আপত্তি করেননি। তারপর যখন আপনার ছেলে লাইন ভেঙে কিছু জিনিস বাড়িতে নিয়ে আসছে, সেদিনও আপনি আপত্তি করেননি। এটা আমাদের খুব দুঃখজনক যে আমরা, তুইও কন্যা সন্তানের পিতা, আমিও কন্যা সন্তানের, তো আমাদের মেয়েরা ইউনিভার্সিটিতে পড়েছে, তো এটা খুব দুঃখজনক যে এই বোধটা ছেলেদের মধ্যে কোথাও তৈরি করা যাচ্ছে না। এবং আমি বলবো, আমি এটাকে তৃণমূলের বিরুদ্ধে ইউনিয়ন নির্বাচন হচ্ছে না সেই জন্য এটা হচ্ছে বলবো না। যেদিন এই মনোজিৎ মিশ্রর ঘটনাটা আসছে,
তার কাছাকাছি সময় প্রথমত মনোজিৎ মিশ্র সম্পর্কে অনেক টুকরো টাকরা গল্প আমি দক্ষিণ কলকাতার লোকদের কাছে শুনেছি, এবং যারা তৃণমূলের লোক তারা মনোজিৎ মিশ্রর দ্বারা কতটা অত্যাচারিত হতো। কিন্তু যদি ওই সময়টা দেখা যায় তাহলে দেখা যাবে যে খড়গপুরে তৃণমূলের একজন কাউন্সিলর বা মহিলা নেত্রী একজন বামপন্থীকে হঠাৎ আমরা বামপন্থীকে মারধর করছে। আমরা বামপন্থী আলাদা সংগঠন, যাই হোক মানুষকে মারধর করছে, বৃদ্ধ মানুষকে মারধর করছে, বয়স্ক মানুষকে মারধর করছে। একজন তৃণমূলের কাউন্সিলর একজন একটি বাচ্চা মেয়ে উল্টো দিক থেকে আসছে, তাকে মারধর করছে। আমার মনে হয় যেটা শাসক দল হিসেবে তৃণমূল নির্বাচন করলো কি করলো না সেটা ফ্যাক্টর না। সেন্ট জেভিয়ার্সে তো নির্বাচন হয় না, রামকৃষ্ণ মিশনের সব ইউনিভার্সিটিতে নির্বাচন হয়। প্রশ্ন হচ্ছে তৃণমূল এই মনোজিৎ মিশ্রর মতো এলিমেন্টদের বা যে ভদ্রমহিলা আমরা বামপন্থীর নেতাকে মারধর করেছে তাদের কন্ট্রোল করতে পারছে কিনা। এইটা হচ্ছে তৃণমূলের জন্য অনেক বড় সামাজিক চ্যালেঞ্জ, কারণ সবচেয়ে বড় দল, শাসক দল। যদি মনোজিৎ মিশ্র এইটা প্রমাণ করে দিতে পারে যে আমার জন্য কোনো থানা থেকে কেউ আসবে না, এবং ফাইনালি সবাই আমরা যেটা বলছি না, ফাইনালি তো তৃণমূলের একজন মন্ত্রীর হস্তক্ষেপেই এফআইআরটা করতে হয়েছে, তার মানে ইচ্ছে করলে পুলিশ পারে। তো এটা তৃণমূলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং আমাদের সমাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ওই যে ছোটোবেলা থেকে যে লোকটি উঠছে, যে বিশ্বাস করছে যে আমার কাছে সব আছে, আমি বাইক চালালে হেলমেট পরি না, আমি স্কুলে গেলে এটা করতে পারি, এই যে পাওয়ার এক্সারসাইজটা, সেই পাওয়ার এক্সারসাইজটাকে তৃণমূল কন্ট্রোল করতে পারবে কিনা। একদম। অরূপ, আমি সুমনদা যে কথাগুলো বললেন, দেখুন কথাগুলো তো এড়িয়ে যাওয়ার উপায় নেই, নিশ্চিতভাবে কিছু অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে খড়গপুরের যে ইনসিডেন্ট বললেন, ইনসিডেন্টটা অসম্ভব নোংরা, নিন্দনীয়, এবং সাথে সাথে আমাদের মেদিনীপুর টাউনের যিনি সভাপতি ওই জেলার এবং মেদিনীপুরের বিধায়ক সুজয়, তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। পার্থক্যটা এখানেই দেখুন, একটা দল তারা এখনও সাইবারিকে বিপ্লব মনে করে, একজন মায়ের সামনে সন্তানকে হত্যা করে রক্তমাখা ভাত খাইয়েও এখনও কিন্তু সিপিএম মনে করে যে সাইবারি লাল ছিলাম। পার্থক্যটা এখানেই যে সারা ভারতবর্ষে দেখুন ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, এবং যারা জাস্টিফাই করবে তারাও ক্রিমিনাল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু প্রথম থেকে একটা জায়গায় স্ট্যান্ডটা ক্লিয়ার, অপরাধ করেছো তোমার জায়গা জেলের পেছনে। তৃণমূলের আমলে যে বলছিলাম আমটা ল্যাংড়া না আলফান্সো বিচার হবে না, আমটা পচা আম মানে তার স্থান জেলেই হবে। কেউ স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরাবে না। পার্থক্যটা নিশ্চিতভাবে আছে। অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করেছে দল, সরকার স্বীকার করেছে, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। এই ঘটনা দুঃখজনক বললেও কম বলা হয়, সরকার ব্যবস্থা নিচ্ছে এবং সরকার এই ধরনের ঘটনায় কোনো রকম শিথিলতা দেখাবে না। সুমনের কাছে আসবো। সুমন রায়চৌধুরী, সুমন, তুমিও তো ছাত্র রাজনীতি করেছো, কলেজ নির্বাচনের প্রশ্নটা উঠলো, কলেজ কর্তৃপক্ষেরও তো একটা দায় থেকে যায়। আমি প্রথমেই যে আমার বোনটি নির্যাতিতা হয়েছে তার পরিবারকে আমার দলের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাই, নৈতিকভাবে পাশে থাকার অঙ্গীকার করি। কলেজ কর্তৃপক্ষের দায় থাকে ঠিকই, কিন্তু যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি অধ্যাপকরা কার্টুন আঁকলে তাদের উপরে পুলিশি আক্রমণ হয়, পুলিশি নির্যাতন হয়, আক্রান্তরা বিভিন্নভাবে প্রশাসকের দ্বারা ভৎসিত হয়। বলা হয় যে আক্রান্ত হয়েছে, যে ধর্ষিতা হয়েছে, নিশ্চয়ই তার কোনো দোষ ছিল, তার কোনো ক্যারেক্টারে ফ্ল ছিল। সেখানে কর্তৃপক্ষ, আপনি কি মনে করেন বিশ্বদা সেই সাহস দেখাবে মনোজিৎ মিশ্রর মতন ক্যারেক্টাররা যারা বাংলার কলেজে কলেজে ঢুকে বসে রাজত্ব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে? দেখুন, আমি কলকাতা শহরের যে অঞ্চলটায় থাকি, আমাকে ঘিরে অন্তত 6টা কলেজ চলছে, কলেজ আছে আর কি, এবং এক একটি কলেজের মর্নিং, ডে এবং নাইট শিফট রয়েছে, 3টে বিভিন্ন নামে। আমি তো দেখছি তৃণমূলের নেতাদের, একটু আগে আলোচনা হচ্ছিল, কোর্ট বলেছে ইউনিয়ন রুমে তালা মেরে দিতে। তৃণমূলের নেতাদের কি ধরনের দাপট, সেই কলেজে সোশ্যাল, সেই কলেজে নবীনবরণ, তাতে তৃণমূল নেতাদের আনাগোনা, বৈধ কোনো ইউনিয়ন নেই, মানে যদি খাতায় কলমে দেখেন কোনো ইউনিয়ন নেই, কারুর প্রবেশ অধিকার নেই, এবং কলেজ কর্তৃপক্ষ বাউ ডাউন করতে বাধ্য। আপনি প্যানেলের শুরুতে একটা কথা বললেন, এই সাহস আসে কোথার থেকে? এই শাসক যোগায়
এই তৃণমূল কংগ্রেস এবং বাংলার যিনি মুখ্য প্রশাসক, শেষ করতে দিন, কলেজে ইউনিয়ন নেই, কোর্ট প্রশ্ন তুলছে ইউনিয়নের বা তৃণমূলী নেতাদের অ্যাক্টিভিটি নিয়ে, কলেজ প্রেমাইসেসের মধ্যে তাদের দাপট নিয়ে, কিন্তু কারোর কিছু করার নেই, সবার হাত পা বাঁধা। আপনারা পাচ্ছেন না কেন? সাহসটা কোথা থেকে আসছে জানেন? দেখুন, বললে আপনাদের খারাপ লাগবে, আমরা প্রত্যেকেই ছাত্র রাজনীতি শুনুন, কিন্তু আপনারা পাচ্ছেন না কেন? এই সাহস তখনই আসে। শিবাজিদা, আপনি তো দীর্ঘদিন কলেজে পড়াচ্ছেন, আপনি যখন কলেজে পড়ানো শুরু করেছেন তখন আমরা কলেজে যখন পড়েছি তখন সমস্ত কলেজে পশ্চিমবঙ্গের সিপিআইএমের ইউনিয়ন ছিল, এসএফআই ছিল অলমোস্ট সমস্ত কলেজে। যেটা খুব আনফর্চুনেট, যেটা আমরা 40 বছর আগে থেকে মানে 85-86 সাল থেকে দেখছিলাম, যে বেশিরভাগ কলকাতার কিছু, আবার বলছি প্রেসিডেন্সি কলেজ যেখান থেকে আমি পাশ করেছি, প্রেসিডেন্সি জেভিয়ার্স বা যাদবপুর স্কটিশ, কয়েকটা কলেজ বাদ দিলে বেশিরভাগ জায়গাতে, আমি এটা নিয়ে আমার সঙ্গে সুজনদারও কথা হয়েছিল যে যখন একদম শেষের দিক, যে তখন যদি পাল্টায় তখন এই সব কলেজগুলোও পাল্টে যাবে যেগুলো আপনার এসএফআই ঝান্ডা তুলেছে। অর্থাৎ কিনা এই যে অ্যালিজিয়েন্স পাল্টানো, অর্থাৎ কিনা আমি হোয়াট অ্যাবাউট ট্রি করতে একদমই চাইছি না। আজকের দিনে এত ঘৃণ্য ঘটনা ঘটেছে, তো আমি যেটা বলছি বিশ্ব, সেটা হচ্ছে যে এই যে জাতীয় যেটা সামাজিক ব্যাধি, যেটার কথা সুমন খুব ভালোভাবে বললো, এবং ঘটনা, সেটাকে চেক করার জন্য অবশ্যই যেটা দরকার আমাদের মানতেই হবে, যেটা অরূপের বা ইত্যাদিদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে, যে দলের তরফ থেকে শৃঙ্খলা মিনিমাম কি রাখতে পারবে তারা? রাখার সুবিধা হয়তো একটা জায়গায়, আমি একটা জায়গায় দেখলাম মদন মিত্রকে একটা সেন্সার করেছে পার্টি, তাকে শোকজ করেছে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন। এবং এই যে খড়গপুরের ঘটনাতে সুজয় বাবু, তিনি এখানে, আমি খবর রাখি যেহেতু আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, মানে কড়া হাতে ধরতে হবে, ওটা, এবং সরকার প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে বহু ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাও দিতে হবে তাকে কাজ করার। তাহলে যেটা হবে, যারা অপরাধীরা তারা ভাবছে প্রশ্রয় পাবে। এটা কখনো না কখনো তৃণমূলকে ভাবতেই হবে, তারা সবচেয়ে বড় দল, তারা সরকার চালাচ্ছে, ভবিষ্যতেও চালাবার রাখে। আমি অরূপের কাছে, যেহেতু অরূপ উত্তর দেওয়ার দায় অরূপেরই, আসবো। অরূপ, এই যে ছেলেটি, এর বিরুদ্ধে একাধিক অভিযোগের আগে ছিল, এফআইআর হয়েছে, কিন্তু এর এই দুঃসাহস, এই যেটা অভিযোগ করছে সুমন, অভিযোগ করছে কৌস্তব, এই কন্ট্রোল করার উপায়গুলো কি? প্রথমত কেন করছো না? প্রথমত লুম্পেনকে লুম্পেন বলতে হবে, এক। দ্বিতীয় কথা, গতকালকেই একটি সাক্ষাৎকার দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটি, যিনি বর্তমানে রাজ্যপাল কর্তৃক চাপিয়ে দেওয়া উপাচার্য, তার, যে কলকাতা ইউনিভার্সিটির কাছে পর্যন্ত এই অভিযোগগুলো আসেনি। তাহলে যদি বিশ্ববিদ্যালয়ের কাছেও অভিযোগগুলো না এসে থাকে, তাহলে সব অভিযোগ যে প্রশাসনের কাছেই এসে পৌঁছবে, এটা তো কি করে আমরা নিশ্চিত হচ্ছি? নিশ্চিতভাবে এর আগে 11টা অভিযোগ এসেছিল, তার মধ্যে যে ঘটনায় এফআইআর হয়েছিল সেই ঘটনাটায় সে কিন্তু কোর্ট থেকে জামিন পেয়েছে। এবার যদি কেউ কোর্ট থেকে জামিন পেয়ে যায়, নিশ্চিতভাবে সেক্ষেত্রে দলীয় যারা কনসার্ন শাখা সংগঠনের দায়িত্বে রয়েছেন তারা আরও বেশি নজরদারি রাখা অবশ্যই উচিত ছিল। এবং এটা তো ঘটনা যে এই ঘটনার জন্য সামগ্রিকভাবে দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। যতই আমি অস্বীকার করি 2022 সালের পর থেকে সে তো সত্যি ছাত্র রাজনীতি করেনি, কিন্তু যেহেতু একটা দিন সে রাজনীতির ঝান্ডা ধরেছিল, তাই আজকে পুরোপুরি দায় এড়িয়ে যাওয়ার জায়গাটা তো আমাদের নেই, এবং সেই জায়গা আমরা এড়াচ্ছিও না। আমরা একটা জিনিস খুব পরিষ্কার করে বলছি, এ রাজ্যে যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়টাকে কেউ এন্ডোর্স করছে না, সেই অন্যায়টাকে কেউ স্পেয়ার করতে বলছে না, সেই অন্যায়টার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। যেখানে বারবার করে পার্থক্যটা হয়ে যাচ্ছে অন্যদের ক্ষেত্রে, আমি বিশদে একটা উদাহরণ দিচ্ছি, মানে কিরকম হাস্যকর জায়গায় চলে গেছি। ধর্ষণ আমরা সবাই বলছি সামাজিক ব্যাধি, গত পরশুদিনের একটা ঘটনা, বললে আবার বলবে ভারত ভ্রমণে যাচ্ছি, সেই জন্য যাচ্ছি না। উত্তরপ্রদেশের বুকে একটি 14 বছরের নাবালিকা মেয়ে, তাকে পক্সো কেসে, যে ধর্ষক সে ওই কেসের যে কনসার্ন আইও, সে 6টা সামোসা ঘুষ দিয়েছে, ভাবতে পারেন, 6টা সিঙ্গারা ঘুষ দিয়ে কেসটা ক্লোজ করিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি আজকে ধর্ষণের মতো জায়গাগুলো নেমে আসে, তাহলে সামগ্রিকভাবে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে? এখানে একটা জায়গা আমরা পরিষ্কার করে দিচ্ছি, এ রাজ্যের বুকে এই ধরনের অপরাধ করলে রেয়াত হবে না, সে তৃণমূল কংগ্রেসের নেতাই হন বা অন্য দলের নেতাই হন। আমি একটা জিনিস বলতে চাই, এটা অনেকদিন আগে আমি একজন সিপিএম এর নেতাকে, নাম বলতে চাই না, তিনিও তোর সাথে প্রায় আসেন, তাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা লক্ষণ শেঠের সমস্যাগুলো ধরতে পারেননি। এটা অরূপদেরও বুঝতে হবে যে ঘটনাটা যেখানে ঘটছে সেটা দক্ষিণ কলকাতা, এবং অরূপদের বুঝতে হবে, যেটা লক্ষণ শেঠের ক্ষেত্রে সিপিএমের নেতা বলেছিলেন, যে যখন সব ঠিক আছে, নির্বাচনে জিতছি, সব বুথে জিতছি, সব কলেজে আমরা আছি, তখনই কোথাও সমস্যাটা আছে। সব সাফল্যের শীর্ষে থাকার মধ্যেই সমস্যাটা আছে।
যদি শাসক দল হিসেবে তৃণমূল এটাকে মানে চ্যালেঞ্জ নিজেকে নিজে না করতে পারে, নিজেকে নিজে রেকটিফাই না করতে পারে, তাহলেই সমস্যা। আমি আবার বলছি, মানে আমি জানি না কংগ্রেসের হয়ে মুখপাত্র যে 6টা কথা বলছিলেন, যদি ইতিহাসে যায় ওই 6টা কলেজে কংগ্রেস সবচেয়ে খারাপ করেছিল। সেন্ট পলস বা ওই কলেজগুলোতে কংগ্রেস কি করেছিল সেটা 72 থেকে 77 উদাহরণ দিয়ে সিপিএম এই পুরনো 72 থেকে 77 গল্প ভালো আলোচনা হচ্ছে, ফলে কংগ্রেস না 77 গল্প নয়। আপনি যখন বলছিলেন আমি বলিনি, শুনি। ওই 6টা কলেজের মধ্যে অন্তত 2টো কলেজে আমার বাবা ইউনিয়ন করতে, ফলে আমি জানি যে কংগ্রেসের সময় জানতে পারেন জানেন না কংগ্রেসের সময় এখনকার পরিবেশ আপনি জানেন না। কংগ্রেস আবার যেটা মূল প্রশ্নটা ফেরা, আমি আবার বলছি যেটা সিপিএম এর সমস্যা ছিল, সিপিএম সেটা তো খুব ভালো বলেছিলেন, সমস্ত সদস্য আমাদের, সবচেয়ে বেশি চাঁদা আসছে, সবচেয়ে বেশি জেলা থেকে ইলিশ মাছও আসছে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে যে এত সফলতা কোথায়। আমি বলছি যে যেটা যে মানসিকতা ঠিকই, যেটাকে ছোট ঘটনা বলা, আমার মনে পড়ছে মধ্যমগ্রাম বা নিউ ব্যারাকপুরের একটা ওইরকমই বস্তির পাশে ওরকম ধর্ষণ হয়েছিল অনেক দিন আগে। ইয়েতে শ্যামলী গুপ্ত বলেছিলেন যে তাদের চরিত্র কি, ওই মহিলাদের চরিত্র কি। আমি বলছি এটা খুব বাজে উদাহরণ, আমরা এর থেকে যাব না, করব না, বাজেটাকে বাজে বলি। রাজনৈতিক দলে আমি বলছি এইটা রাজনৈতিক দলে এরকম কিছু লোক দেওয়া উচিত নয়। প্রতিটা রাজনৈতিক দলে একটা কথা বলবো, যেটা বিশ্ব বলতে চাইছে সেটা হচ্ছে যে সিপিএম এরও খারাপ থাকতে পারে, বিজেপির শাসক হলে খারাপ হবেই। অবশ্যই। প্রশ্ন হচ্ছে তুমি কত তাড়াতাড়ি এটা চেক। এক্স্যাক্টলি প্রতিটা রাজনৈতিক দলে এরকম লোক থাকেন যারা এই কিছু কথা বলে প্রচারের আলোয় আসতে চান এবং কিছু আলটপকা মন্তব্য করেন, তার দায় দলকেই নিতে হয়, অন্য কেউ নেবে না। দ্বিতীয় বিষয় যেটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে আমি দেখব যে আমরা দেখতে চাই যে যেটা সুমন বললো যে তুমি কঠোর পদক্ষেপ নিচ্ছ কি নিচ্ছ না, তুমি কতটা আটকাতে পারবে আমি জানি না, মানে আটকানোর চেষ্টা তুমি করতে পারো, কিন্তু যেভাবে আমি দেখে এসেছি, যেভাবে সরকারি শুধু নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ বাড়ছে, সেখানকার পরিবেশগুলো পাল্টে গেছে। আমি নিজে দেখে এসেছি, রাত্রি 9টা, 9:30, 10টা অবধি কাফে এবং থেকে শুরু করে অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরাও দেখছি ওই ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় অসাধারণ লিখেছে, বা ভদ্র মহিলা, আপনি আপনার ছেলেকে বলুন যখন সে টিফিন বাস্কটা কাটছে, ঠিক, আপনি বলুন যখন সে বাইক জোরে চালাচ্ছে। দেবজিৎ, এই অবশ্যই আক্রমণটা এখানে আসলে আমাদের রাজনীতিবিদদেরও জেন্ডার সেন্সিটাইজেশনের কোর্স করা উচিত। পরে হবে। কিন্তু অরূপ, দক্ষিণ কলকাতায় যখন এটা ঘটনা ঘটে, যখন কালীঘাটে থাকা একটি ছেলেটি ঘটনা ঘটে, তখন তৃণমূলের দায় অনেক বেশি হয়। হ্যাঁ দেবজিৎ, মুশকিলটা হচ্ছে এখানে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে কে দোষী আর কিসে মুক্তি। যদি মুক্তি কিসে সেটা খোঁজা শুরু হয়, তাহলে আমার মনে হয় যে লিংডো কমিশন বলে একটা কমিশন হয়েছিল এই শিক্ষা ক্ষেত্রের বিষয়ে, তো সেখানে ইউনিয়নের ক্ষেত্রে স্টুডেন্টস ইউনিয়ন, সেইখানটাতে এবং তার অনেক আগে থাকতেই এই অ্যাংলো স্যাকশন স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স, যেটা আমাদের ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে চলে, এবং যে কোনো এখানে কলোনি ছিল, দাদারা আরও ভালো বলতে পারবেন যারা এই নিয়ে গবেষণা করেন বা পড়ান, সেই সব জায়গাতে একটা সিস্টেম আছে। কি আছে? একটা পার্টি বা একটা পলিটিক্যাল পার্টি থাকবে, তার ছাত্র শাখা, তার শ্রমিক শাখা, তার মহিলা শাখা বাগারা আরও অনেক রকমের শাখা তারা নেবে আসবে অক্টোপাসের হাতের মতন, এবং তারা পার্টির যে মতটা সেটাকে চারিয়ে দেবে সমাজের মধ্যে, যাতে ওই পলিটিক্যাল পার্টির বা রাজনৈতিক দলটির মতবাদ সমাজে স্থায়ী একটা চিহ্ন রাখে। আমি যে বিচারধারায় বিশ্বাস করি, যে দর্শনে বিশ্বাস করি, সেখানে এটার পুরো উল্টো। অর্থাৎ আমি ছাত্র রাজনীতি আমিও করেছি দাদা, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলকাতা চ্যাপ্টারের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং আরও আলাদা সাংগঠনিক দায়িত্বও ছিল। কিন্তু আমাদের ওপরে কোনোদিন ভারতীয় জনতা পার্টি, বিজেপি অথবা তার আগে জনসংঘের সরাসরি কোনো নিয়ন্ত্রণ তো দূরস্থান, কোনো নিয়ন্ত্রণই ছিল না। আরও একটা কথা, অনেকেই এগুলো দর্শকরা শুনলে একটু অবাক হবেন, সে কী কথা, বিদ্যার্থী পরিষদ তো বিজেপির সংগঠন ইত্যাদি বলা হয়, মোটেই না। বিজেপি বা জনসংঘ, মানে জনসংঘের জন্ম হওয়ার 4 বছর আগে বিদ্যার্থী পরিষদ তৈরি হয়েছিল। আমার কথা হচ্ছে যে যেখানে সরাসরি, এবারে সমস্যায় আসি যে মুক্তি কোন পথে। মুক্তিটা অন্তত ওই পশ্চিমবঙ্গের জন্য এই পথে যে দয়া করে ছাত্র রাজনীতি সরাসরি যদি পলিটিক্যালাইজড হয়, এইভাবে যদি রাজনীতিকরণ হয়, যদি আমার দাদা অমুকে আছেন বা আমি ওই পার্টিটা করি,
সেই জন্য আমি এই রংবাজিটা করতে পারি। আরও একটা মুশকিল হয়েছে, যেটা বাম জমানার এক ধরনের নেগেটিভ সাফল্য, যে রাজনীতিকরণ হয়েছে, সে তো এসএফআই রাজনীতিকরণ করেছে বা বিভিন্ন ক্ষেত্রে বামপন্থী দলগুলো রাজনীতিকরণ করেছে। একটা সিসি ক্যামেরা লাগানো হবে কি না বিশ্ববিদ্যালয় যাদবপুরে, তাই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেটা বামেরা খুব সাফল্যের সঙ্গে বাধা দিয়ে সিসি ক্যামেরা লাগানো বন্ধ করতে পেরেছেন। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে তাতে নৈতিক সমর্থন সব বামেরাই দিয়েছেন, গাঢ় থেকে ফিকে, সরকারি থেকে সরকার বিরোধী বামেরা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এর মধ্যেখানে এই মানে শিক্ষা ক্ষেত্রগুলোকে পুরোপুরি ট্রেড ইউনিয়নিজম, একটা অদ্ভুত ট্রেড ইউনিয়ন চলছে। আমি কৌস্তব এবং সুমন একই সঙ্গে পরপর জানতে চাইব যে ছাত্র রাজনীতি, ছাত্র ইউনিয়নের ইলেকশন হওয়ার আগে আমরা দেখেছি যেই ইলেকশন অ্যানাউন্স হলো, মারামারি, ফাটাফাটি, মাথায় রক্ত পড়ছে, কারোর ওখানে বাঁশ দিয়ে মারছে, বন্ধ হয়ে গেল। গুলি চলেছিল। পশ্চিমবঙ্গে যে বড় লিডার যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। প্রিয়রঞ্জন দাস, সুব্রত মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বসু, সবাই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য, হ্যাঁ, সুভাষ চক্রবর্তী, যেই হন না কেন। এই যে একটা মডেল আছে সেন্ট জেভিয়ার্স মডেল, যে মডেলে কোনো ইউনিয়ন নেই, যেখানে নিজের মতো করে তারা ছাত্র রিপ্রেজেন্টেটিভ তৈরি করে। একটা হচ্ছে নির্বাচন। এই পার্টির বাইরে থেকে এটাকে করলে কন্ট্রোল থাকবে, নাকি পার্টির মধ্যে থেকে? তোমরা কি মনে করো যে কোথাও কোনোভাবে এই কন্ট্রোলটা একটা পার্টির ছত্রছায়া আছে বলে তার বাড়ছে? যে শাসক থাকবে ঘটনাচক্রে জল সেদিকেই যায় যার ক্ষমতা আছে, এর বাইরে তো এটা বাস্তব, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা কি কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম করা উচিত? তাহলে কি এই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো ছাত্র রাজনীতির কোনো জায়গা থাকবে? তো নির্বাচন তো হচ্ছে না 17 সালের পর থেকে, নির্বাচন তো 2011 সালের পর থেকে বন্ধ। এবং শুধু পশ্চিমবাংলায় না, পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল প্রতিটা কলেজে নির্বাচন হতো। তো রাজ্যে, ভারতবর্ষের বহু জায়গায় নির্বাচন বন্ধ, এবং দেবজিৎদার মুখে সেরকম ধরনের কিছু কথা শুনতে পেলাম। তো আমার কথা হচ্ছে, একটা ভালো ক্যাম্পাস, আমি বিশ্বদার সাথে এই প্রশ্নে একমত, একটা ভালো ক্যাম্পাস যদি ভালো ডাক্তার তৈরি করতে পারে, একটা ভালো ক্যাম্পাস যদি একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে, একটা ভালো ক্যাম্পাস যদি ভালো শিক্ষক তৈরি করতে পারে, তাহলে একটা ভালো ক্যাম্পাসের ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে না এলে যা হওয়ার তাই পশ্চিমবাংলা জুড়ে দেখুন তাই হচ্ছে। থ্রেট কালচার আর রেপ কালচার। থ্রেট করব, কথা না শুনলে রেপ করব, এই তো চলছে পশ্চিমবাংলায়। এখন ছাত্র রাজনীতি এখানে আলোচনা হলো যে এখানে ম্যাঙ্গো দেখান না 34 বছরে একটা দেখান কলেজের ক্যাম্পাসে প্রাক্তন ছাত্রনেতা ক্যাম্পাসের মধ্যে তার ঘরের মধ্যে ক্যাম্পাসে ইউনিয়ন রুমে ধর্ষণ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। দেখান না, দেখাতে পারবেন না তো? একটার পর একটা ঘটনা আমি বলছি, একটার পর একটা। লঘু করবেন না। এসএফআইয়ের সময় কটা কলেজে কি ছিল সেটাকে দিয়ে লঘু করার চেষ্টা করবেন না, সেটা খারাপ। আরো ডাইলিউট করছেন। কৌস্তব একটা কথা বললো, আমি ওর সাথে একদম দ্বিমত পোষণ করছি এই কারণেই যে শুধুমাত্র ছাত্র রাজনীতির ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা থাকলেই ধর্ষণের অধিকার জন্মায়। দেখুন, যারা রাজনৈতিক ক্ষমতা থেকে বহু যোজন দূরে সরে গেছে তারাও তো বংশগোপাল বা সুশান্ত ঘোষের ভিডিও প্রডিউস করতে পারছে। সুতরাং রাজনৈতিক ক্ষমতাই যে একমাত্র ধর্ষণের প্রবৃত্তি জন্ম দেয়, এটা ভুল। দ্বিতীয় কথা, দেবজিৎ একটা কথা বললো যে ধর্ষককে পলিটিসাইজ করা, ব্যবহার করা। হ্যাঁ, এটা তো গোটা ভারতবর্ষ দেখেছি। হরিয়ানা ভোটের আগে আসারা এই রাম রহিম জেল থেকে ছাড়া পায় প্যারোলে, কারণ সে ইনফ্লুয়েন্স করতে পারে। আমি বলিনি সত্যি, তোমার শুনেছি, আমি শুনেছি। এবার দ্বিতীয় কথা হচ্ছে, সারা আনফরচুনেটলি এখানে সবাই কিন্তু ধর্ষককে নিন্দা করছে, শাস্তির দাবি জানাচ্ছে। সারা ভারতবর্ষে একমাত্র দল যারা কুলদীপ সিং সেঙ্গার রেপিস্ট বিধায়কের হয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। মুনিরত্ন কর্ণাটকের এমএলএ কি নৃশংসভাবে ধর্ষণ করেছে দলের মহিলা সহকর্মীকে, একবারও কন্ডেম করেছে একবারও। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যখন এই কথাগুলো বলে, আমি আস্তে আস্তে যাচ্ছিলাম না, এখানে আবার একটা অন্য জিনিস হচ্ছে, এখানে আবার অন্য রকমের কার্ড, এখানে ধর্মীয় রিলিজিয়াস অ্যাঙ্গেল। মানে আমি সাধু, তাই আমার ধর্ষণটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো ধর্ষণ, আর এখানে মনোজিৎ ম্যাঙ্গো ধর্ষণটা হচ্ছে কুৎসিততম ধর্ষণ। কেউ ডিফেন্ড করছে না, কিন্তু তার সাথে ধর্ষণ সমানভাবে ঘৃণ্য অপরাধ। সেটা ওই কার্তিক নামক ওই মহারাজ নাকি যা কি নাম, সে করলো অপরাধ। মুশকিল হচ্ছে একে এন্ডোর্স করছে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দিয়ে। আমি আসবো সুমন, যে প্রশ্নটা উঠে আসছে, যেটা অরূপ বলতে চাইছে, যে কঠোর আইন যেটা আমরা করেছিলাম সেটাকে হচ্ছে না, শুধু কি কঠোর আইন করে এই ধরনের জায়গা থেকে মুক্তি পাওয়া যায়? এই আলোচনার মাধ্যমে অনেক প্যানেলিস্ট এখানে বললেন যে কিভাবে চেক করা যায় বিষয়টা।
দেখুন, চেক করতে হবে প্রশাসককে। প্রশাসক যখন মনে করবে, সবার নিশ্চয়ই দায়িত্ব আছে। নিশ্চয়ই দায়িত্ব সবার। নিশ্চয়ই 100% আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আইন, আদালত, পুলিশ ফোর্স যারা নিয়ে যায় আদালতের কাঠগোড়ায় অপরাধীদের পৌঁছয়, তাদের তাদের কন্ট্রোলটা কার হাতে? প্রশাসকের হাতে। প্রশাসক সেখানে যদি হাতের মুঠি আলগা করে রাখে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে, এই ধরনের ঘটনা, আমি কি বলছি আমি শেষ করিনি, আমি 2 মিনিট শেষ করিনি, যদি কন্ট্রোল করার জায়গায় হাতের মুঠি আলগা করে রাখে তার নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আমি কখনো বলছি না যে পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্যের শাসক দল তাদের কিছু কিছু নেতাকে বলে দিয়েছে এই ধরনের কাজ করো, কিন্তু চেক কাকে করতে হবে? চেক করতে হবে যে শাসক দলের প্রধান, যে বাংলার মুখ্য প্রশাসক, তাকে চেক করতে হবে। তা না হলেই কল্যাণ ব্যানার্জি, মানস ভুঁইয়া, মদন মিত্র এই ধরনের স্টেটমেন্ট করতে, নির্ভয়ে এই ধরনের স্টেটমেন্ট করবে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে মনোজিৎ মিশ্রকে নিয়ে শেষ করে নি, এত কথা হচ্ছে, ও তো অনেক দুষ্কর্ম করার পরও ঘুরে ফিরে এসে কন্ট্রাকচুয়াল সার্ভিসটা পেল, সেটা কে প্রমোট করলো? সেটা কে রেকমেন্ড করলো? প্রথম কথা হচ্ছে যে সাধারণত অরূপদা লেখাপড়া করে তৈরি হয়ে আসেন, মানে তৃণমূলের লোকেরা, অরূপদা তাদের মধ্যে অন্যতম। দর্শকদের জানানোর জন্য, অবগতির জন্য বলছি যে কার্তিক মহারাজ সম্বন্ধে যে অভিযোগকারিণী যিনি সামনে এসেছিলেন, তিনি একটা ভিডিও করেছেন এবং তিনি সেখানে ক্লিপ করে বলেছেন, সেই ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি যে আইপ্যাক তাকে নিয়ে গেছে, আইপ্যাক তাকে এটা বলতে বলেছে এবং দিদি আছেন। এখন কে দিদি, আইপ্যাক আছেন কি, আইপ্যাকের মানে কি, সেটা অরূপ দ্বারা ভালো জানেন এবং মানুষও ভালো জানেন। আমার কথা হচ্ছে যে কারুর নামে একজন শুধুমাত্র না, একদম আমি একটা কথা হচ্ছে, ভাইরাল হলে কোনো কিছু হয় না। কালকে তোমরা আমার নামে একটা কিছু ভাইরাল করে দিলে তার মানে এটা হলো না, বা আমরা তোমার নামে কিছু একটা ভাইরাল করলাম তার মানে নয়। আমি শুধু এটা বলতে চাই যে শুধুমাত্র লোকটা গেরুয়া কাপড় পরে আছে বলে তাকে এইরকম ভাবে করে দেওয়া যায় না, বা গেরুয়া কাপড় না পরলেও যায় না। এবারে আমি যেটা বলতে চাইছি, সেটা পরিষ্কার, আমি কিন্তু তোমার বেলায় বলিনি, তুমি আমাকে মানা করেছিলে, এবারে তাহলে তুমি আমার বেলায় পরে বলো। জবাব দিতে হবে। যেটা বলতে চাইছি, আমার পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার, আশা করি সবাই একমত হবেন যে ছাত্রদের মধ্যে থেকে যারা এই অ্যাগ্রেশন তৈরি করছেন নবাগতাদের মধ্যে। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, কলেজ আছে, কলেজের মধ্যে ইউনিয়ন ছাড়াও ফেসিলিটেশন সেন্টার, যারা ফেসিলিটি দেয়, প্রত্যেক জায়গাতে এরকম একটা করে জায়গা রয়েছে। তারপরেও কেন হেল্প ডেস্ক করতে যান বিভিন্ন ছাত্র সংগঠন, এবং সেই হেল্প ডেস্ক আমি বলি মানে সেটা কোনো অন্যায় নয়, কিন্তু হেল্প ডেস্ক করতে আমি আবারও বলছি যে আমি তা বলছি না, তাহলে তার মানে তো এটা আমি প্রশাসনের বাইরে গিয়ে, মানে শিক্ষাগত প্রশাসনের বাইরে গিয়ে যখন এরকম বেসরকারিভাবে অন্য কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিকভাবে কোনো জায়গায় এরকম একটা সেন্টার চালাতে হয়, সেটা কি প্রথাগত শিক্ষা ব্যবস্থার ব্যর্থতাকেই দেখায় না? দেবজিতের আজকের পর আর কার্তিক মহারাজকে ডিফেন্ড করার দরকার নেই, কারণ নতুন সভাপতি এসে গেছে। কার্তিক মহারাজ তো শুভেন্দুর, আমি শেষ করি। দ্বিতীয় কথা হচ্ছে, এই শিক্ষা বিশ্ববিদ্যালয় কেমনভাবে চলছে যখন বলা হয়, আমি ভেবেছিলাম কৌস্তুভরা বলবে, নাজিব জং বলে জেএনইউর একজন ছাত্র 9 বছর আগে উধাও হয়ে গেছে, সিবিআই ক্লোজার নোটিশ দিল, ঠিক আছে, ফলে জেএনইউতে মনীষাও উধাও হয়ে গেছে, তা তো ক্লোজার নোটিশ। মনীষাটা কি সমর্থন করো? মনীষা উধাওকে সমর্থন করো, নাজিব জংকে সমর্থন করছো কেন ভাই? 72 থেকে 77 এই জন্য মনে করতে হবে যে পুরো ব্যাপারটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তো আমি কারোর নাম করতে চাই না, 82 সালে শিয়ালদা ব্রিজের উপরে কৌস্তুভরা ভুলে যায়, যার ছোড়া মানে যার নির্দেশে বোমা ছোড়া হয়েছিল বলে মধুমিতা মারা গেছিল, ঠিক আজও তিনিই কাঠগড়ায়। আমি নাম করতে চাই না, কংগ্রেস হয়ে তিনি অন্য আজকে টুইট করেছি, তো পরিষ্কার, ফলে অশোক দেব সেই ম্যাঙ্গোকে চাকরি দিয়েছে, সবাই জানি। ইতিহাস সবসময় আমাদের মনে রাখতে হবে। কিন্তু আবার আমি বলছি যে কংগ্রেস আমলের সময় করেছে, সিপিএম এর আমলে করেছে, আমি এক সেকেন্ড আমি বলিনি। যেটা প্রশ্ন হচ্ছে, এই কোনোটাই কিন্তু ম্যাঙ্গোকে বা একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের গার্ডরুমে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে সাপোর্ট করতে পারে। একদম। আমি চমৎকার দুটো উদাহরণ দিলে, একদিকে হচ্ছে প্রাইভেট ক্যাম্পাস, প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজের ক্যাম্পাস, সেখানে সমস্ত ধরনের কোট অ্যান্ড কোট প্রত্যক্ষ রাজনীতিবাদ।
আর পাবলিক স্পেস, পাবলিক ইউনিভার্সিটি, যেটা জনতার ইউনিভার্সিটি, একদম। সেখানে রাজনীতি, সেখানে সবকিছু হবে। একদম। এইটার মধ্যে কিন্তু কোথাও একটা আমাদের তুমি অশোকের রাজনীতি করতে পারবে? একদম। অশোকায় গিয়ে আমি তো সেটাই বলছি। আজকে রাজনীতি করে দেখেন। ভাবার সময় এসছে। তাহলে ওখানে বন্ধ সেখানে গিয়ে কেন, এখানে 2 টাকাও যদি আমাদের কোনো, অনেক জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, 2 টাকাও যদি মাইনে বাড়ানো যায় তাহলে বড় একটা আন্দোলন হয়। আর ওখানে 20,000 টাকাও মাথা হয়। নেই, কিন্তু জেএনইউ থেকে যে এক্সেলেন্স বেরোচ্ছে, যাদবপুর থেকে যে দাদা, আমার এক্সেলেন্স, আমার অবশ্যই। খারাপ নাকি? আমি ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, আমার তত একটা- কম মানে। আমি একটা বিজেপি কথা এটাকে বলি। ভয় আমার পায়। আমি একটা কথা বলি। বিজেপি এটাকে ভয় পায়। বিশ্ব, আরে একটা কথা বলি, মজার কথা, প্লিজ শোনো। আমাকে এরকম একটা জায়গায় করা হয়েছে যে ছাত্রদের এদের প্রতিনিধিদের আপনি তাদের দেখবেন তারা টাকা পয়সা খরচা করছে কিনা ঠিক মতো, এগুলো করতে হয় না, ইউনিয়ন বিষয়ক একজন অধ্যাপক বা কয়েকজন শেষ করুন। অধ্যাপক, তাদের আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা সোশ্যাল কোনো রেসপন্সিবিলিটি, যেমন আমি যেখানে যে কলেজে পড়াতাম সেখানে প্রচুর আর্সেনিক ইনফেস্টেড এরিয়া, সেখানে তোমরা এগুলো করো না কেন, তোমরা সোশ্যাল কিছু করো না কেন? স্যার এবার সোশ্যালটা অনেক বড় করব। তার মানে সোশ্যাল ব্যাপারটা বলতে বুঝে সোশ্যাল কালচারাল, যেখানে টাকা পয়সা আছে। আমি আবার অনেক লাইন হয়ে গেছে। অরূপ ভুল করছে। নির্বাচন তুলে দিলেও, মানে যেখানে অন্য ছাত্রজন নেই, যেখানে নির্বাচন আছে সেখানেও কিন্তু কুস্তি ফেডারেশন আছে, সেখানেও বিজেপির লোক আছে। আরে ফলে আর দর্শনটা একটা সামাজিক ব্যাপার। অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া মানেই তৃণমূলের যেসব নেতাদের কন্ট্রোলে কলেজ আছে সেখান থেকে লুব্রিকেশন হবে না, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমি যখন ছাত্র রাজনীতি নয়, আমি যখন কলেজে ভর্তি হতে যাই সেই সময় সংগ্রামী তহবিলে একদম দরজা আটকে ফর্ম নেওয়ার সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমায় আটকে দেওয়া হয়েছিল। সিপিএম, মানে সিপিএম নয় থুরি, এসএফআই, তারা টাকা হচ্ছে ম্যাঙ্গো চলে গেল সংগ্রামী দু নম্বর, প্রতিপদে দু নম্বর। কংগ্রেসকে আটকানো আজকে হয়েছে। সেটা 50,000 টাকা নেয় বিজেপির এত তৃণমূলের কথা লোকেরা। বলার অধিকার নেই। জিওগ্রাফি নেবে, তোমার আমি আবার 50 বলছি, subject, তৃণমূল- আমি সঞ্চালক তৃণমূলের সঞ্চালক ছাত্র বলছি, বিজেপির এত সংগ্রামী তহবিল দিয়ে নিলাম হয়। ম্যাঙ্গোকে ডিপেন্ড করছে 2 টাকার সংগ্রামী তহবিলকে দিয়ে, এটাই হচ্ছে বিজেপি। সরকার এত কথা বলো না। 50 টাকা নিত, বিষয়টা বিভিন্ন 50 রাজ্যে টাকা যাও, নিত, তোমাদের পরিচালিত 50 টাকা সরকার নিত, যেখানে আপনাদের রয়েছে থেকে নিত না সেই সময়? সেখানে গিয়ে মানে দেখো। ওই সময় ইয়ে ছিল, সেখানে ওই সময় গিয়ে হ্যান্ডশেক দেখো। ছিল নাকি? এসএফআই এর সঙ্গে সেই সময় হ্যান্ডশেক ছিল নাকি? ম্যাঙ্গো থেকে চলে বিষয়টা- যাবে সেই সময় সবে না। সংগ্রামী বলছি তো, তহবিলের টাকা নিত বিভিন্ন এসএফআই, রাজ্যে যাও, তাকে বিভিন্ন কেন আপনি রাজ্যে আটকাচ্ছেন? যেতে হবে। আরে আপনি বিভিন্ন তো রাজ্যেও শেষ, যেতে সময় হবে শেষ। তোমাদের। বিষয়টা এমন একটা জায়গায় গিয়েছে যে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস একে অপরের সময় হওয়া অপরাধের তালিকা পারস্পরিক দিচ্ছে। কার আমলে কত অপরাধ হয়েছে, কার আমলে কত অপরাধী ছাড়া পেয়েছে, তার লড়াই। কিন্তু আমরা যদি গোটা দেশের ছবিটার দিকে তাকাই তাহলে পরিষ্কার হয়ে যাবে যে যে যাই বলুক অপরাধ কিন্তু কোথাও কমছে না। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ, 2022-এর পরিসংখ্যান বলছে ভারতে প্রতিদিন গড়ে 90টি করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। আর কত অভিযোগ দায়ের হয় না তার সংখ্যা তো নেই। প্রশ্ন একটাই যে এই ম্যাঙ্গোদের মতো লোক, ম্যাঙ্গোদের মতো ছেলে যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার জন্য নজিরবিহীন শাস্তি হোক এবং কাস্টাডি ট্রায়াল হোক, এবং কোনো রাজনৈতিক দল, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যেই হোক না, এই ধরনের ছেলেদের মাথার উপর যেন হাত না রাখে, তাহলেই কিন্তু হয়তো আমরা এড়াতে পারবো। কিন্তু আমরা যেভাবে এগোচ্ছি, সমাজ যেভাবে এগোচ্ছে, আগামী দিনে কিন্তু এটা একটা কঠিন সমস্যার সামনে আমাদের প্রত্যেককেই পড়তে হবে।